জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, যেখানে বলা হচ্ছে যে তোমরা জানো যে আশাপূর্ণা দেবী 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1995 খ্রিস্টাব্দে মারা যান। আশাপূর্ণা দেবী 1909-এ জন্মগ্রহণ করেন, 1995-তে মারা যান। এই গল্পটির যেটা উৎস সেটা হচ্ছে কুমকুম। এই গল্পটির যেটি উৎস, জ্ঞানচক্ষু গল্পের যেটা উৎস সেটা হলো কুমকুম। ঠিক আছে, জ্ঞানচক্ষু গল্পের যেটা উৎস সেটা হচ্ছে কুমকুম। এখানে বেশ কিছু টিকা আছে, সেগুলো পড়তে হবে, বলছি এক এক করে। আশাপূর্ণা দেবী, যিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী স্বর্ণ পদক পেয়েছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং তার প্রথম, এটা আমি বোধহয় তোমাদের সাহিত্যের ইতিহাসে আলোচনা করেছিলাম, যে প্রথম তার ছড়া শিশু সাথী বলে একটি পত্রিকাতে ছাপা হয়। ঠিক আছে, অনেক ছোটবেলায় সেটা ছাপা হয়। পরবর্তীকালে তার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল এবং সেখান থেকেই তার গল্প লেখা শুরু। তার জনপ্রিয় উপন্যাসের সংখ্যা সব থেকে বেশি এবং তার যেটা নাম তিনি করেছেন তার ট্রিলজি লিখে। অর্থাৎ ট্রিলজিটা কি ছিল? সুবর্ণলতা বকুল কথার প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি সর্বপ্রথমে, তারপরে হলো সুবর্ণলতা, আর তারপরে হচ্ছে বকুল কথা। ঠিক আছে, এই ট্রিলজি লিখে তিনি মূলত নাম করেন। তার উপন্যাসের সংখ্যা প্রায় 189। তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976-এ, তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। এগুলো হলো তার গুরুত্বপূর্ণ। এছাড়াও এই ট্রিলজি ছাড়াও তার বলয় গ্রাস, অগ্নি পরীক্ষা, শশীবাবুর সংসার, যোগ বিয়োগ, এগুলো তার গুরুত্বপূর্ণ উপন্যাস। এছাড়াও তার ছোট গল্পগুলো ছিল। তো আমরা জ্ঞানচক্ষু যে গল্পটা, সেটা কিন্তু আমরা পেয়েছি তোমার কি বলে কুমকুম, কুমকুম গল্প সংকলন থেকে। ঠিক আছে, কুমকুম কয়হস্য ম কয়হস্য ম, কুমকুম গল্প সংকলন থেকে। যার ফার্স্ট লাইনটাই গুরুত্বপূর্ণ, যেখানে বলছে দেখো যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই লাইনটা তুলেই কিন্তু কোয়েশ্চেন আসে, এই লাইনটা তুলেই কিন্তু প্রশ্ন আসে যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল হচ্ছে তোমাদের এক টিকা হিসাবে পড়তে হবে, কারণ মার্বেল এক ধরনের পাথর যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, আর এক ধরনের পাথর যেখানে মার্বেলের যে ছোট ছোট গুলি যেগুলো গোলা হয়, যেগুলো নিয়ে ছেলেমেয়েরা ছোটরা খেলাধুলো করে, যেটা দিয়ে তাজমহল তৈরি হয়েছিল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কথাটা শুনে মার্বেল, চোখ তার মার্বেলের মতো হয়ে গেল কেন বলছে না? জ্ঞানচক্ষু গল্পে আমরা দেখতে পাবো যে তপনের ছোট মেশো যে লেখক, তা শুনে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গিয়েছিল। মানে তপনের ছোট মেশো যে লেখক, সেটা শুনে তার চোখ মার্বেলের মতো হয়ে গেছিল। তাই ফার্স্ট লাইনটাই খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ওটা পরীক্ষার জন্য আসে। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। ঠিক আছে, সে বই আবার ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে তার মিশর। ওকে, এখান থেকে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই। আচ্ছা, তার মানে তপনের নতুন মেসোমশাই কে ছিলেন? এই লাইনে দাগ দাও, যিনি একজন লেখক, সত্যিকারের লেখক, অর্থাৎ তিনি পেশায় একজন লেখক। জলজ্যান্ত একজন লেখককে যে এত কাছ থেকে দেখবে তপন, সেটা সে কখনো ভাবেনি। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, সেটা তার সন্দেহ হয়েছিল। মানে সে আসলে কখনো দেখেনি, তো সেই জন্য তার ছোট বয়সে এটাই মনে হয়েছে।
নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এই লাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে এই গল্পের প্রধান চরিত্র কি? তপন। কেন্দ্রীয় বা প্রধান চরিত্র হচ্ছে তপন, ঠিক আছে। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে তপন। তপন নতুন মেশোকে দেখেই তার কি হলো না, জ্ঞান চক্ষু খুলে গেল। আচ্ছা, এখানে বলছে যে সেই ওদের মতোই দাড়ি কামান, মানে সে যে নিছকই একজন মানুষ সেটা তপন ভাবতেই পারছে না। অন্যান্য সাধারণ মানুষের মতো তার মেশো দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় এইসব বলে, বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমন, এইগুলো। তাছাড়া ঠিক ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল ভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। এই লাইনটা, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ, এটা মনে হয়েছে কার? তপনের মনে হয়েছে। তাহলে তপনের লেখক হতে বাধা কিসের? আসলে তপন সেটাই চেয়েছিল এবং সে বই লিখেও ছিল। তার মেসমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। তখন অবশ্য প্রবল আপত্তি করে, না করে, কিন্তু কে শোনে কার কথা। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে। তখন গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, আর হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। মানে গল্প কার হাতে চলে গেছে? ছোট মেশোর হাতে। কিভাবে না, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ আ করলেও হয়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। মানে আমরা বলি না যে জহুরি জহর চেনে, তো সেই বিষয়টা, ঠিক আছে। তাই জন্য ছোট মেশো যেহেতু একজন তোমার কি বলে লেখক, তাই জন্য লেখকই এই মূল্যটা বুঝতে পারে, এটাই বলতে চেয়েছেন। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, এই লাইনে দাগ দাও। আচ্ছা, আরেকটা লাইনে দাগ দাও, যেটা হলো তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। এই লাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, এটা মাসি মেশোকে বলছে। এবার মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবেন। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এই যে আহ সন্ধ্যা তারা সম্পাদক, এখানে যে পত্রিকার নামটা করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ, তার নিচে দাগ দাও, সেটা হলো সন্ধ্যা তারা সম্পাদক। এটা একটা গেল। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এই লাইনটাতে দাগ দাও। কেন ওঠে না, বিকেলে চায়ের টেবিলে ওই তপনের বই ছাপানো বা তপনের বই লেখার বিষয়টা ওঠে। এক কথায় বলতে গেলে তার গল্প লেখার বিষয়টা ওঠে। আর সবাই তপনের গল্প শুনে হাসে,
কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেল। তপন কৃতার্থ হয়ে বসে 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 দিন গুনে, এই লাইনটা নিচে রাখতাম। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে, এই লাইনটা নিচে রাখতাম। আচ্ছা, এটা গেল। এরপর হলো এরপরে যেটা হচ্ছে যে এই যে আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল, আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প, এই লাইনটার দাগ দাও। অর্থাৎ কি না, তিনতলার সিঁড়িতে উঠে গিয়ে গল্প লিখে সেটা পড়ার পর তার গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং মাথার চুল খাড়া হয়ে ওঠে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে। মানে তপন একেবারে একটা গল্প লিখে ফেললো, লেখার পর যখন পড়লো তখন তার এই সিচুয়েশনটা তৈরি হলো। এ কি ব্যাপার, এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, এই লাইনটাতে দাগ দাও। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে এখন লেখক বলা যায়। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখছি। আচ্ছা, এখানে এখানে পরের লাইনটা, এখানে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, পরেরটাতে এসো। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, এই লাইনটাতে দাগ দাও। তপনের নাম বাড়িতে কি হয়েছে? কবি, সাহিত্যিক, আর হলো কথাশিল্পী। আচ্ছা, এরপরে দেখো আছে যে এখানে দেখো, এবার এই লাইনে দেখো, ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা সেই পত্রিকার একটা সংখ্যা নিয়ে একদিন ছোট মাসি আর মেশো এলো। কেন? হেতু। হেতু মিন্স হলো কারণ, কারণটা কি, কেন এসেছে? সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? তো এখানে দেখো, এই যে এখানে সেটাই ঘটেছে, সূচিপত্রে নামও রয়েছে, প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। তাহলে তপনের পুরো নামটা গুরুত্বপূর্ণ, কোন পত্রিকায় ছেপেছিল সেটা গুরুত্বপূর্ণ, আর প্রথম দিন মানে কি লেখা ছিল পত্রিকাতে ফার্স্টে সেটা গুরুত্বপূর্ণ। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো।
মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। ওর নামটা দিয়ে গুরুত্বপূর্ণ। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আচ্ছা, আত্মপ্রসাদ মিন্স হচ্ছে তার ভেতরে যে আনন্দ হয়েছে, সে প্রসন্ন হয়েছে, সেটা নিয়ে বলা হয়েছে এই লাইনটা। ছোট মাসি কি খেয়েছিল আর মেশো কি খেয়েছিল, এটা। ঠিক আছে, এবারে দেখো, বলছে উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মাঝখানে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সেই আহ্লাদ খুঁজে পায় না। ঠিক আছে, মানে এখানে মেশোর কদরটাই বেশি, মেশো গিয়ে দিয়েছিল বলেই সন্ধ্যা তারা সম্পাদক সেটা ছেপেছিল, এটাই বলা হচ্ছে আর কি বাড়িতে। তারপরে তপনকে গল্পটা সকলে পড়ে শোনাতে বলল। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? দেখো, যেটা তপন লিখেছিল সবটাই চেঞ্জ হয়ে গেছে, এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল, ভরে গেল মানে মানে বাক্য বন্ধ হয়ে গেল আর কি। ঠিক আছে, এই লাইনটা, এই লাইনটাতে দাগ দাও। এই অবস্থায় কি হলো তার মধ্যে, না এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের লেখা, কাঁচা লেখা, ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এই লাইনটা, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আর অমুক অমুক মানে এখানে ছোট মেশোর কথা বলা হয়েছে, এটাই হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে আলটিমেটলি পুরো লেখাটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, আলটিমেটলি পুরো লেখাটাই চেঞ্জ হয়ে গেছিল। যে কটা লাইন গুরুত্বপূর্ণ বলেছি। আচ্ছা, এখানে যে যে টিকাগুলো করতে হবে, একটা মার্বেল করতে হবে, সিগারেট করতে হবে, সিনেমা করতে হবে, কলেজ করতে হবে, টিকাগুলো দেব। গল্প ছাপা হওয়ার পর তপনের মধ্যে যে প্রতিক্রিয়াটা দেখা গেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম যখন তার মধ্যে এলো, এই যে তার মধ্যে সেই আহ্লাদটা আর থাকলো না, যখন সেই গল্পটা পড়লো, সকলে যখন তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে, তখন তার মধ্যে যে আহ্লাদটা হবার কথা, সেই আহ্লাদটা তার গল্প পড়ে হলো না, কারণ দেখলো যে সে যে গল্পটা লিখেছিল, এই গল্পটা তার আমূল পরিবর্তন ঘটে গেছে। গল্পটিকে তার ছোট মেশো আগাগোড়াই সংশোধন করে দিয়ে তবেই সন্ধ্যা তারা পত্রিকায় ছাপতে দিয়েছিল। যে পত্রিকায় ছাপতে দিয়েছিল তার নামটা গুরুত্বপূর্ণ। লাইন তুলে প্রশ্ন এলে আজকাল এই ধরনেরই আসবে, এমন লাইন তুলে আসবে যেটা থেকে বোঝা না যায় যে এইটা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে তোমাদের এই আমি এই সিলেবাসটা শেষ করে দেবো। 11 12 এর তো এখনো সিলেবাস দিয়েছে সেইভাবে কোনো বইপত্র বেরোয়নি, ক্লাস 11 এরটা বেরিয়েছে। আর 11 এর আমি নোটস পত্র দিয়ে দেবো তোমাদেরকে, যেগুলো আগের গুলো রয়েছে অবশ্যই, মানে যেগুলো চেঞ্জ হয়নি, যে পোর্শন গুলো চেঞ্জ হয়নি বুঝিয়ে দেবো, যদি তোমরা বলো তাহলে, আদারওয়াইজ 9 10 অব্দি পড়ো, সেটা আলাদা বিষয়।
কন্টিনিউ করতে চাও যদি সেটা আলাদা বিষয়, ঠিক আছে। তাহলে তোমরা প্র্যাকটিস করবে এবং সেক্ষেত্রে সিলেবাসটা শেষ হয়ে গেলে তোমরা ফিজটা তোমাদের কিছুটা কমিয়ে দেবে। আচ্ছা, নেক্সট উইক থেকে আমি থার্সডেটা ফ্রি হয়ে যাব, থার্সডেতে একটা ক্লাস করাবো। আচ্ছা দেখো, বুধুয়ার পাখি, বুধুয়ার পাখিটা বলে দিচ্ছি। বুধুয়ার পাখি তোমার অলোক রঞ্জন দাশগুপ্তর লেখা, অলোক রঞ্জন দাশগুপ্তর লেখা বুধুয়ার পাখি, ঠিক আছে। এটাও তোমাদের সিলেবাসে রয়েছে, যেখানে বলছে যে জানো, বলছে যে জানো এটা কার বাড়ি, অলোক রঞ্জন দাশগুপ্তের লেখা, ঠিক আছে। অলোক রঞ্জন দাশগুপ্ত, যার তোমার 1933 সালে জন্ম, এবং এই কবিতাটার উৎস হচ্ছে যৌবন বাউল। এই কবিতাটির উৎস হলো যৌবন বাউল বলে একটা কাব্যগ্রন্থ, যেটা 1366 বঙ্গাব্দে রচিত হয়েছে। 1366 বঙ্গাব্দে রচিত হয়েছে যৌবন বাউল। অলোক রঞ্জন দাশগুপ্ত, যার জন্ম 1933-এ কলকাতায়, তিনি শান্তিনিকেতন থেকে লেখাপড়া করেন। পরবর্তীকালে প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপর প্রেসিডেন্সি, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে তিনি মাস্টার্স করেন এবং ডক্টরেট করেন, ঠিক আছে। যাই হোক, তিনি তার ধুলো মাখা ঈশ্বরের জামা এই কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। ধুলো মাখা ঈশ্বরের জামা, ধুলো মাখা ঈশ্বরের জামা এই কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন মরমী করাত কাব্যগ্রন্থের জন্য। মরমী করাত এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। অলোক রঞ্জন দাশগুপ্তের এই যে কবিতাটা, এখানে বুধুয়া, বুধুয়া হচ্ছে কি বলবো, বুধুয়ার একটা তোমার কি বলে, একটি শিশু, এক কথায় যেটাকে আমরা বলতে পারি, যার ভাবনায় শহুরে এবং গ্রাম্য, এই যে দুটো ছবি উঠে এসেছে, শহুরে এবং গ্রাম্য, যেখানে বুধুয়ার ডাকে, যেখানে এই শিশু বলতে চাইছে যে তার ভাবনায় কবিতাটা এগিয়ে গেছে, যেখানে শহুরে বাবুরা যখন গ্রামের বাড়িতে আসে, যে গ্রামের বাড়িটা কি হচ্ছে না একেবারে তোমার কি বলে, যে গ্রামের বাড়িটা আজ একেবারে শ্যাওলায় ভরপুর, সেখানে আজ আর কোনো পাখি বসে না, ঠিক আছে। আজ আর সেই জায়গায় কোনো পাখি বসে না। বুধুয়া ভাবে যে তার থেকে ভালো কোনো কুঁড়ে ঘর বা উঠোন, বা উঠোনের ধান যেখানে পাখি এসে বসে ধান খেয়ে যায়, সেই জায়গার কথা বুধুয়া বলেছে। তাহলে বুধুয়া সেই জায়গার কথা বলেছে, যৌবন বাউল কাব্যগ্রন্থ, যেখানে বলছে, বুধুয়া বলছে যে একটা দেহাতি বলে একটা তারপরে বুধুয়া যেখানে হাঁটে, রিখিয়া যেখানে বাবুলির মাঠে হাঁটছে, ঠিক আছে, সেই জায়গায়, সেই গ্রামে যেখানে ভীষণ শ্যাওলা জানলায় ঢেকে গেছে, সেই শ্যাওলা ধরা বাড়িতে আজকে আর পাখি এসে বসে না। ঝাঁক ঝাঁক পাখিদের সঙ্গে বুধুয়ার সম্পর্ক, কেউ বুধুয়ার দিদি, কেউ বুধুয়ার মাসি, এইভাবে বুধুয়া এদেরকে এই কথাই বলেছে। তো সেই দালানের যে কুঁড়ে ঘর বলছে যে ভালো, শহুরে যে
যারা নিকোনো, নিকোনো মানে কি, আমরা সেই গ্রামের দিকে দেখি না যে সবাই তোমার কি বলে গোবর দিয়ে কি করে উঠোনটাকে সুন্দর করে তোমার কি বলে মুছে রাখে, তো যেটাকে আমরা নিকোনো বলি, সেই জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয়। তবে ঠিক আছে ম্যাম। নতুন ব্যাচ হলেও তাকে যদি সে পরীক্ষার ওই দেখা যায় যে 2 মাস আগে স্টার্ট করছে পড়া, কোনোদিন পাস করতে পারবে না, অন্তত 6 মান্থস তাকে টাইম দিতেই হবে, যা বড় সিলেবাস। হ্যাঁ ম্যাম। আচ্ছা চলো, আহ, তো এই বলা হচ্ছে যে যেখানে পাহাড়ের উপর বুধুয়া কি করবে, পাহাড়ের উপর মতো মুখ করে ভাবে ওটা কার বাড়ি। ঠিক আছে, তাহলে এক কথায় বুধুয়ার ইচ্ছা যে তার গ্রামের বাড়িতে যেখানে তোমার কি বলে নিকোনো উঠোন থাকবে, নরম উঠোন, যেখানে পাখিরা আসবে, ঝাঁঝাঁ পাখিরা আসবে, ঠিক আছে, এই ধরনের পরিবেশে তারা চায় না যে এই যে শহরের সঙ্গে গ্রামের যে তফাৎ, ঠিক আছে, সে চায় না যে শহরে এই ধরনের কিছু নেই, সেই জন্য সেই পাখিদের সঙ্গে বুধুয়া কি করতে পারবে না, খেলতে পারবে না, তাই জন্য সে চায় যে গ্রামের বাড়ি। তাই জন্য বলছে যে জানো এটা কার বাড়ি, শহুরে বাবুরা ছিল কাল, বলছে শহুরে বাবুরা গতকাল ছিল, ভীষণ শ্যাওলা এসে আজ তার জানলা দেয়াল ঢেকে গেছে, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দিন, তাই কোনো পাখিও বসে না, বলছে তাই জন্য এখানে কোনো পরিষ্কার নয়, সেই জন্য এখানে আর কোনো পাখি বসতে চায় না, এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো, ঢের দলে দলে, ঢের দলে দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খায়, ধান খেয়ে যাবে বুধুয়া অবাক হয়ে ভাবে। ঠিক আছে, মানে শহুরে যে বাড়ি, যে বড় বাড়ি, সেখানে তো তোমার কি তাকে তো কেউ দেখভাল করতে পারে না, তো সেই জন্য সেটা পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, সেই বাড়িতে পাখিও এসে বসে না, তার চেয়ে ওই তোমার কি বলে কুঁড়ে ঘরই ভালো, সহজে সেটাকে ওই তোমার কি বলে গোবর যে নিকোনো উঠোন আছে যাতে, যেটাকে সহজেই পরিষ্কার করা যায়, সেটা করলে যার পাঁচিলে এসে তোমার পাখি বসে, সেই ধরনের পরিবেশকে তোমার কি বলে বুধুয়া স্বাগত জানিয়েছে। ঠিক আছে, এই কবিতাটা এমনি পড়বে, এটা একটা প্রাকৃতিক পরিবেশের উপর লেখা কবিতাটা, বাড়িতে কোথাও কোনো পাখি এসে বসে না, তার কারণটা কি, ঠিক আছে, একটা হলো ওই যে যেটা হলো বাড়িটির দেনা বেড়ে গেছে, বাড়িটির দেনা বেড়ে গেছে, এখানে বোধহয় আছে না আরেকটা লাইন, হ্যাঁ এই যে, এবার রিখিয়া ছেড়ে বাবুডির মাঠে বুধুয়া অবাক হয়ে হাঁটে, বলছে রিখিয়া একটা মাঠ, সেটা ছেড়ে বাবুডির মাঠে, দেহাতি পথের নাম ভুলে, পথের নামটা হচ্ছে দেহাতি, এই জায়গাটা দাগ দাও, এখানে যে মাঠের কথাগুলো বলা হয়েছে সেটার নিচে দাগ দাও, এই যে রিখিয়া আর বাবুডির মাঠ কোথায় হাঁটে সেই জায়গাটা, কোন পথের নাম বুধুয়া ভুলেছে সেই জায়গাটা। হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে ওটা কার বাড়ি, কার অত নীল, আমার ঘরের চেয়ে আরো ভালো, আরো নিকোনো উঠোন তার, পাখি বসা বিরাট পাঁচিল, বলছে নিকোনো উঠোন আর যার উপরে পাখি বসে আছে, ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো, বুধুয়া বলছে। এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে, ঝাঁকে ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি কেউ মাসি, এই লাইনটাতে দাগ দাও, যে পাখিগুলো, যেখানে বুধুয়া যে সমস্ত পাখিগুলোর কথা বলছে তারা কে হয়, কেউ তার দিদি কেউ মাসি, রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি। এখানে দেহাতি শব্দের অর্থ হলো, দেহাতি এখানে শব্দের অর্থ গ্রাম্য, দেহাতি শব্দের অর্থ হচ্ছে গ্রাম্য, এটা খেয়াল রাখবি, এটা আসে। বুধুয়া কিভাবে হাঁটছে,
বুধুয়া অত্যন্ত অবাক হয়ে হাঁটে, বুধুয়া অবাক হয়ে হাঁটে, এই লাইনটা। আচ্ছা, অলোক রঞ্জন দাশগুপ্ত তার কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? সেটা হলো ধুলো মাখা, ধুলো মাখা ইথারের জামা, ধুলো মাখা, অনেকে ঈশ্বরের বলে, ইথার ঈশ্বরের জামা, ঠিক আছে, এইটা একটা। আর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন মরমী করাতের জন্য, মরমী করাত, মরমী করাতের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, মরমী করাতের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। বুধুয়াদের নিকোনো নরম উঠোনে পাখিরা কি খেয়ে যায়? ধান, এই লাইনটা ইম্পর্টেন্ট, ধান খেয়ে যায়। ড্যাশ বিরাট পাঁচিল, সেটা হলো পাখি বসেছে, তাই তো, পাখি বসা। দেখো এই লাইনটাই আছে, এই যে পাখি বসা বিরাট পাঁচিল, এই লাইনটা ইম্পর্টেন্ট। পাখিরা তাদের রূপলি ডানায় নিয়ে যায় কি? বুধুয়ার হাসি, বুধুয়ার হাসি, এইটা। পাখিদের ডানার রং কেমন? পাখিদের ডানার রং হলো রূপলি, রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি, এই লাইনটাতে দাগ দাও। আচ্ছা, এবারে হচ্ছে পড়িয়ে দেব যেটা, সেটা হচ্ছে আমাকে দেখুন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। এটা নিয়ে কোনো সমস্যা আছে? এটা নিয়ে কোনো সমস্যা আছে? নেই। চলো, আমাকে দেখুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, একটা মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ দেখো, আচ্ছা এবার হলো আমাকে দেখুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট গল্প, আমাকে দেখুন, যার উৎস হচ্ছে শীর্ষেন্দুর সেরা 101, শীর্ষেন্দুর সেরা 101, এখান থেকে গল্পটা নেওয়া হয়েছে, ঠিক আছে, আমাকে দেখুন শীর্ষেন্দুর সেরা 101, এই জায়গা থেকে গল্পটা নেওয়া হয়েছে। অনেকগুলো ইনফরমেশন আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনি উত্তরবঙ্গের বাসিন্দা, কিন্তু তারপরে পরবর্তীতে তিনি কলকাতায় চলে আসেন। তার পিতা ছিলেন মনীন্দ্রলাল মুখোপাধ্যায়, তিনি রেলে সার্ভিস করতেন তার বাবা। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং এখানেই তিনি স্কুলে শিক্ষকতা দিয়ে তার জীবনের সূত্রপাত হয়, সেই কারণেই তিনি কলকাতায় চলে আসা তার। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত বেশ কিছু উপন্যাস রয়েছে, যার মধ্যে উজান, যেমন কাগজের বউ, যেমন মানব জমিন, যেমন হচ্ছে দূরবীন, যেমন হচ্ছে হীরের আংটি, তারপর হচ্ছে যাও পাখি, তারপরে ওয়ারিশ, এইগুলো ঘুণ পোকা, এগুলো হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত সমস্ত উপন্যাস। এবং তার বিখ্যাত বেশ কিছু গল্প আছে, যার মধ্যে গয়নার বাক্স, তারপর তার নির্বাচিত প্রেমের গল্প, শ্রেষ্ঠ গল্প, এগুলো। তো শীর্ষেন্দুর 101 সেরা 101, এই তোমার কি বলে যে গল্প সংকলন, সেখান থেকেই নেওয়া হয়েছে তোমাদের এই পাঠ্যটি, যেটা হচ্ছে আমাকে দেখুন, ঠিক আছে, যেটা নেওয়া হয়েছে শীর্ষেন্দু সেরা 101। আচ্ছা,
এখানে গল্পের যে মূল বক্তা, আচ্ছা, শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজে তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, ঠিক আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজে। তো যাই হোক, এই গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গল্পের বক্তা হচ্ছে যে অরিন্দম বসু, অরিন্দম বসু। আচ্ছা, এখানে সে কিভাবে, এই অরিন্দম বসু কিভাবে বাসে উঠতো না, এই যে পা দানিতে ঠেলে ঠুলে উঠলাম, তারপর নিরেট জমাট ভিড়ের ভিতরে আমি এ বগল সে বগলের তলা দিয়ে এর ওর পায়ের ফোকর দিয়ে ঠিক ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটে এত দূর চলে এসেছি, ঠিক আছে, মানে কিভাবে বাসে উঠতো দেখো এই অরিন্দম বসু। আচ্ছা, এই হলো গল্প কথক, যে গল্পটা বলছে কিভাবে উঠতো এটা দেখা গেল। বাসের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশের মানুষের গায়ে ভর দিয়ে টান সামলাই, তখন আমার আশেপাশের লোক কেউ খুব একটা রাগ করে না, কারণ আমার ওজন এতই কম যে কারো গায়ে ঢলে পড়লেও সে আমার ভার বা ধাক্কা টেরই পায় না, ঠিক আছে, মানে লোকটার ওজন খুবই কম। আচ্ছা, এইবার যেটা গুরুত্বপূর্ণ সেটা এখানে দেখো, এর পরের পেজে রয়েছে যে অরিন্দম বসু তার চেহারাটা কেমন। এই যে চেহারা হচ্ছে, আমি মাত্র 5 ফুট 2 ইঞ্চি লম্বা, রোগাই তবে খুব রোগা নয় যেটা চোখে লাগে, কালোই তবে খুব কালো নয়, আর একবার তাকিয়ে দেখবে কেউ, কালো নয় যে আর একবার তাকিয়ে দেখবে কেউ, ঠিক আছে, এটা। 40 বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে এসেছে, অথচ টাকও পড়েনি, টেকো মানুষকেও কেউ কেউ দেখে, ঠিক আছে, তার এমনই অবস্থা। তাহলে এই হলো তার চেহারার বর্ণনা। আর যেটুকু আমরা বুঝতে পারছি তার বয়স 40-এর উপরে একটা কোনো সংখ্যা, ঠিক আছে, এক্স্যাক্ট এখনো পর্যন্ত। নাকটা থ্যাবড়া নয়, চোখাও নয়, চোখ বড়ও নয় আবার কুতকুতেও নয়, কাজেই এই যে এখন ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এটাই বলা হয়েছে, ঠিক আছে। এবার এটা তো গেল তার ঘটনা। এবার শোনা যাচ্ছে যে বিয়ের পর অরিন্দম বাবু এবং তার স্ত্রীর জীবনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। কি সেই মর্মান্তিক ঘটনা, যেটা আমরা এখন পড়ব। অরিন্দম বাবু এখনো পর্যন্ত তোমরা কিন্তু ওই তোমার কি বলে অরিন্দম বসু নামটা কিন্তু এখনো পর্যন্ত পাওনি, ঠিক আছে, পাবে। এই আমি নামটা আগেই বলে দিয়েছি তোমাদের বোঝার জন্য। অরিন্দম বসু যার এবং তার স্ত্রীর জীবনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যে বউকে নিয়ে বাজার করতে বেরিয়ে তাকে হারিয়ে ফেলে এবং সামনে দেখেও তার বউ তাকে চিনতে পারে না। মজার ব্যাপার। বউ ভাতে 2-1 দিন পর আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম, আর কয়েকদিন পরই দিরাগমনের শ্বশুর বাড়ি যাব, সেই কারণেই কিছু নমস্কারী কাপড় চোপড় কেনা দরকার ছিল। রাস্তায় বেরিয়ে আমি আমার বউকে জিজ্ঞেস করলাম, নিউ মার্কেটে যাবে? আমার যা অবস্থা তাতে নিউ মার্কেটে বাজার করার কোনো অর্থ হয় না, বরাবর আমার বাসার কাছে কাটরায় সস্তার কাপড় চোপড় কিনি। তাহলে তার বাসার কাছে কোথায় সেই জায়গাটা সেটা কিন্তু খেয়াল রাখবে, আর কোথায় যাওয়ার কথা বলেছিল সেটা খেয়াল রাখবে, নিউ মার্কেট যাওয়ার কথা বলেছিল। আর শ্বশুর বাড়ির লোকেরা যখন শুনবে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা, তখন তাদের ভ্রু একটু ঊর্ধ্বগামী হবে, ঠিক আছে, মানে তারা তখন তাদের ভ্রুটা ঊর্ধ্বগামী হবে। কিন্তু ওই নিউ মার্কেটের প্রস্তাবটাই একটা মারাত্মক ভুল হয়েছিল, কারণ ওখানে না গেলে ঘটনাটা বোধহয় ঘটতোই না। ব্যাপারটা হয়েছিল কি, নিউ মার্কেটে ঢোকার পর ঝলমলে দোকান পসার দেখে আমার বউ মুগ্ধ হয়ে গেল। যে কোনো, ওখানে এত দোকান, সেই কারণে যে কোনো দোকানের সামনেই দাঁড়ায়, তারপর শোকেসে রেখে এক পা করে হাঁটে, আমার দিকে তাকাতেও ভুলে গেল। তখন আমার নতুন বউ, কাজেই আমার অভিমান হওয়া স্বাভাবিক, ঠিক আছে। আমি তাকে এটা ওটা দেখিয়ে একটু মাতব্বরির চেষ্টা করলাম বটে, কিন্তু সে বিশেষ কোনো জিনিসের দিকে মনোযোগ না দিয়ে সবকিছুই দেখতে লাগলো। অভিমানটা একটু প্রবল হতেই এক সময় আমি ইচ্ছে করেই হাঁটার গতি খুব কমিয়ে দিলাম।
কিন্তু বউ সেটা লক্ষ্য না করে নিজের মনে হেঁটে যেতে লাগলো। তাই দেখে এক সময় আমি একদম থেমে গেলাম, কিন্তু বউ হাঁটতে লাগলো। যা হয়, যাই হোক, এইভাবে তোমার কি বলে, যেহেতু বউ ছিল মফস্বলের মেয়ে, তো সেই কারণে সে নিউ মার্কেট দেখেনি। তো যার ফলে, আর নিউ মার্কেট মানেই সেখানে প্রচুর দোকান। তোমরাও যদি এসে থাকো তোমরা জানো যে কলকাতায় নিউ মার্কেট অর্থাৎ ধর্মতলা এরিয়াতে ওখানে প্রচুর দোকান, ঠিক আছে, জাস্ট গুলিয়ে যাবে জায়গাটা গেলেই। আচ্ছা, শ্বশুর বাড়িতে পয়সা আছে, টাকা পয়সা আছে তাদের, কিন্তু তারা যখন শুনবে যে নিউ মার্কেট থেকে কেনা হয়েছে, ফলে তারা একটু তাদের ভ্রুটা একটু ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, এখানে নিউ মার্কেটে তারা তো ওই আস্তে আস্তে হাঁটছিল, যেটা হলো। তারপর কোন কোন দোকানের সামনে অরিন্দম বাবুর সঙ্গে তার স্ত্রীর দেখা হয়েছিল? বই, ফল আর পুতুলের দোকানের সামনে, ঠিক আছে, বই, ফল আর পুতুলের দোকানের সামনে। এই দেখো মফস্বলের মেয়ে, যেটা আমি বললাম, মফস্বলের মেয়ে। তো যাই হোক, তার স্ত্রী অরিন্দম বাবুকে চিনতে না পারায় অরিন্দম বাবুর মনে একটা ভুল ধারণা হয়েছে। তিনি ভেবেছিলেন যে মফস্বলের এই মেয়েটি খুব ঘোরেল, ঠিক আছে, মফস্বলের এই মেয়েটি বোধহয় খুব ঘোরেল। অরিন্দম বাবু ভেবেছিল যে আমি ওকে চোখে চোখেই রাখছিলাম, একসময় বুঝতে পারলাম যে এবার আমাকে না ফেলে ও কেঁদেই ফেলবে, এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী, চোখ দুটো ছলছলে আর লাল হয়ে গিয়েছিল। তাই একসময় ও যে গলিটাতে হেঁটে যাচ্ছিল, আমি পা চালিয়ে অন্য পথে গিয়ে সেই গলিটার উল্টো দিক দিয়ে ঢুকলাম। তারপর হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম। বিপরীত দিক থেকেও ও হেঁটে এলো, ঠিক মুখোমুখি দেখা হলো আমাদের। এমনকি ও আমার 1 ফুট দূরত্বের ভিতর দিয়ে হেঁটে গেল, তবু আমাকে চিনতে পারলো না। দেখো কোন কোন দোকানে গেছে: ফলের দোকানে, পুতুলের দোকানে আর বইয়ের দোকানে। কখনো বইয়ের দোকানের সামনে, কখনো ফলের দোকান, আর কখনো পুতুলের দোকানের সামনে। এই যে এখানটা এই লাইনটাতে দাগ দিয়ে রাখো যে ওই যে ঘোরেল, তখন আমি ভাবলাম মফস্বলের এই মেয়েটা খুব ঘোরেল। আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম বুঝতে পেরে, এখন ইচ্ছে করেই চিনতে চাইছে না। কিন্তু ওর মুখের করুণ এবং ক্রমে করুণতর অবস্থা দেখে সে কথাটা সত্যি বলে মনে হচ্ছিল না। তবু আমি অবশেষে একটা ঘড়ির দোকানের সামনে ওর রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম, বললাম এই যে। ও ভীষণ চমকে গিয়ে অবাক হয়ে আমাকে দেখলো বেশ কিছুক্ষণ দেখে টেকে, তারপর ভীষণ জোরে শ্বাস ফেলে কেঁপে কেঁপে এসে বলল, তুমি, তুমি কোথায় ছিলে তুমি, মানে এই বিষয়টা। অর্থাৎ এরকম করাটা বিপজ্জনক। বক্তা কি এখানে? অরিন্দম বাবুর স্ত্রী। যেখানে কি করা বিপজ্জনক? এই যে স্বেচ্ছায় লুকিয়ে থাকা। এই যে লাইনটা দেখো, এই যে বলছে, তাহলে তুমি আর কখনো লুকিও না, এরকম করাটা বিপজ্জনক, এই লাইনটা। এটা অরিন্দম বাবুর স্ত্রী বলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে দেখো, এখানে অতটা গুরুত্বপূর্ণ কিছু নেই। এখানে অরিন্দম বসু যে সময়টার কথা বলছেন, অরিন্দম বসু এখানে যে সময়টার কথা বলছেন সেটা হচ্ছে শরৎকাল। অরিন্দম বসু যে সময়টার কথা বলছেন সেটা হচ্ছে শরৎকালের সময়। আচ্ছা, এবার অরিন্দম বসু কি করতেন সেটা একটু শোনা যাক। যে তিনি ছিলেন, তার চাকরি ছিল ব্যাংকে, দোতলায় আমার অফিস। আগে আমি অন্যান্য ডিপার্টমেন্টে ছিলাম, গত 10 বছর ধরে আমি বসছি ক্যাশে। আমি খুব চটপট টাকা গুনতে পারি, হিসেবেও আমি খুব পাকা, তাই ক্যাশ থেকে আমাকে অন্য কোথাও দেওয়া হয় না, হলেও আবার ফিরিয়ে আনা হয়। 10 বছর ধরে তাহলে এইখানে রয়েছে, এই ডিপার্টমেন্টে, অর্থাৎ ক্যাশ ডিপার্টমেন্টে তিনি ব্যাংকে চাকরি করেন।
পেমেন্টের সময় আমি ড্রয়ার খুলে গুনে টাকা বের করি, তারপর ড্রয়ার বন্ধ করি, তারপর আবার গুনি, আবার তারপর টাকা দিয়ে পরের পেমেন্টের জন্য হাত বাড়াই। ঠিক আছে, এই জায়গাটা। তারপর কি হলো যে একবার আমার বড় শালা কলকাতায় বেড়াতে এসে অনেক টাকা উড়িয়েছিল। সেবার সে আমাকে নিয়ে যায় পার্ক স্ট্রিটের বড় একটা রেস্তোরাঁ। কোথায় নিয়ে গেছিল? পার্ক স্ট্রিটে। সেখানে গিয়ে দেখি রামবাবু একা বসে আছেন, হাতে সাদা স্বচ্ছ জিন। জিন মানে এটা এক ধরনের আমরা অ্যালকোহল বা মদের কথা বলি, সেই জিনিসটা। খুব সপ্তালু চোখ। সত্যি বলতে কি আমি ভাগ্যোন্নতির কথা বড় একটা ভাবি না, অন্তত সে কারণে রামবাবুর সঙ্গে দেখা করার কথা আমার মনেই হয়নি। আমি পুরনো চেনা লোক দেখে এগিয়ে গিয়েছিলাম। রামবাবু ভ্রু তুলে বললেন, কোথায় দেখেছি বলুন তো? মনেই পড়ছে না। তখন শালার সামনে ভীষণ লজ্জা করছিল আমার। আগে থেকে পরিচিত ছিল, কিন্তু তবু রামবাবু তাকে চিনতে পারছিল না। আমি এটা বেইজ্জতি হয়ে যাবে যা হয় আর কি। ঠিক আছে, যেই চিনতে পারছিল না, তো রামবাবুর সঙ্গে দেখা করতে গিয়ে তো নিজেই অপ্রস্তুত হয়ে গেলেন। তো রামবাবু তাকে তো চিনতে পারছিল না। পরে পরিচয় যখন দিলেন, রামবাবু বললেন, ক্যাশ কাউন্টারের ওই বুলবুলির চেনা পরিচয় আলাদা করে আর মনে পড়ে না, এটাই বলছেন। এইভাবে বাসের কন্ডাক্টর, বাসের ব্যাংকের কাস্টমার থেকে শুরু করে পৃথিবীর সকল লোকের দৃষ্টি আকর্ষণ করতে চান, কিন্তু দুর্ভাগ্য যে তাকে কেউই মনে করতে পারে না, তার স্ত্রী তাকে মনে করে না। বাসের কন্ডাক্টর সে, তারও একই অবস্থা। শেষ পর্যন্ত নিজের ছেলেকে নিয়ে মেলায় গিয়ে যখন তাকে হারিয়ে ফেললেন, তখন হাজার হাজার ছেলের মধ্যে নিজের ছেলেকে দেখে তিনি চিনতে পারলেন না। ছেলেকে চেনার মতো বিশেষ কোনো বৈশিষ্ট্যও তিনি মনে করতে না পেরে জনে জনে বলতে লাগলেন তার মুখটা মনে রাখার জন্য, কেননা তার ছেলেকে খুঁজে পেলে তাকে যেন খবর দেওয়া হয়। এরকম করে তিনি তার ছেলেকেই হারিয়ে ফেললেন। এই যে একটু আগেই আমার পার্সপেক্টিভের কথাই ভাবছিলাম। ছেলেবেলায় আমরা থাকতাম রেল কলোনিতে। আমার বাবার ছিল টালি ক্লার্কের চাকরি। কাটিহারে আমাদের রেল কোয়ার্টারে প্রায়, মানে ওরা যখন আগে থাকতো, এক কথায় এটা এইভাবে বলা হয়েছে, যেহেতু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাবাও ছিলেন রেলের একজন উচ্চ পদস্থ কর্মচারী, তো এখানেও গল্পেও তিনি সেই গল্পটাই তিনি তুলে ধরেছেন এক প্রকার। সেখানেও পাড়ার লোককে, মানে পাড়ার লোক তাকে দেখে চিনতে পারেন। এটাই গল্পটা যে খুব একটা তোমার একটু ঘ্যান ঘ্যানে টাইপের, ঠিক আছে, মানে খুব যে ইন্টারেস্ট আছে তার, কিন্তু মজাদার বিষয় সকলে চিনতে পারে না, ওটাই হলো মজাদার বিষয়। ওই রিক্সাওয়ালা ওরা, এই যে দয়া করে আমাকে দেখুন, এই যে আমি অরিন্দম বসু, অরিন্দম বসু, এই যে না লম্বা না রোগা না ফর্সা একজন লোক। আমি টেলিপ্যাথি নই, ক্রিক্রো নই, ভারতবর্ষও নই। ওই শব্দগুলোর সঙ্গে অরিন্দম বসু এই শব্দটার একটু তফাৎ আছে, কিন্তু তা কি আপনি কখনো ধরতে পারবেন? এই লাইনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রথম আমরা অরিন্দম বসু নামটা যে আছে এটা জানতে পারলাম একদম শেষ দিকে গিয়ে। এই এখানটায় দাগ দাও। গল্পটা তার জবানিতেই শুরু হয়েছে, কিন্তু কোন পুরুষে আছে? আমি তা কোন পুরুষ? উত্তম পুরুষ। উত্তম পুরুষের জবানিতে শুরু হয়েছে। এখানে অতগুলো ইম্পর্টেন্ট নয়। এখানে দেখবে, এই সুন্দর বিকেলে ময়দানের কাছাকাছি আমি আপনার পাশেই হাঁটছি, আমাকে দেখুন। এই লাইনটা কে বলছে? ওই অরিন্দম বসু বলছে।
কেউ ওকে চিনতে চায় না। দেখুন কি আহাম্মক ছেলেটা, অফসাইডে দাঁড়িয়ে সুন্দর চান্সটা নষ্ট করে দিল। আর মাত্র 10 মিনিট আছে, এখনো গোল হয়নি। আর ওই ছেলেটা, হায় ঈশ্বর, কে ওকে ওই লাল সোনালী জার্সি পরিয়েছে, ওকে বের করে দিক মাঠ থেকে। তো তিনি বলছেন অফসাইডে দাঁড়িয়ে দিনের সবচেয়ে সহজ চান্সটাকে মাটি করে দিল। আমার ইচ্ছে করছে ওর সামনে গিয়ে বলি, এই আমাকে দেখো, আমি অরিন্দম বসু, এই টিমটাকে আমি ছেলেবেলা থেকে সাপোর্ট করে আসছি, জিতলে ঠাকুরকে ভোগ দিয়েছি, হারলে সুইসাইডের কথা ভেবেছি। তা বাবু তুমি কি বোঝো সেসব? তুমি তো জানোই না যে আমি এই ভিড়ের মধ্যে বিশেষ একজন, কিরকম দুঃখ নিয়ে ছলছলে চোখে ঘড়ি দেখছি। অবশ্য তাতে কার কি যায় আসে, আমি কাঁদি কিংবা হাসি কিংবা যাই করি, কেউ তো আর আমাকে দেখছে না। মানে সবাই ওকে দেখবে, এটা একটা ওর মধ্যে একটা বিষয় ছিল, আর সেটা কেউ দেখছে না। সেই জন্যই গল্পটার নাম আমাকে দেখবে। পৃথিবীতে কত কিছু ঘটছে, এই লাইনে দাগ দাও। 29.5 ফুট লং জাম্প দিচ্ছে মানুষ, গুলিতে মারা যাচ্ছে প্রেসিডেন্ট, ভোটে হেরে যাচ্ছে, কাহিনীগুলো যেগুলো বলছে, ঘটনাগুলো ঘটছে, আপনার দল বিপ্লব আসতে বড় দেরি করছে। তাই আমি অরিন্দম বসু, ব্যাংকের ক্যাশ ক্লার্ক, আপনার এত কাছে থাকা সত্ত্বেও আপনি আমাকে দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। উঠে গেছে অনেকটা উপরে। এই যে, হ্যাঁ মশাই, আপনারা কেউ দেখেছেন নীল জামা পরা 4 বছরের বয়সের ছেলেটাকে? তার নাম হাপু, বড় দুরন্ত ছেলে, দেখেননি? মানে ছেলের বর্ণনাটা দিচ্ছে, ছেলের নাম হচ্ছে হাপু। এই লাইনটা দেখবে। আচ্ছা, অরিন্দম বসুর লিফট কত বছরের পুরনো? 100 বছরের পুরনো, সেটা দেখবে। আচ্ছা, তার ছেলে কি রঙের জামা পরে গেছিল সেটা দেখবে। অফিস থেকে ফেরার সময় অরিন্দম বসু হাপুকে কোথায় দাঁড়িয়ে থাকতে দেখেছি? দোতলার বারান্দায়। ব্যাংক কর্মী অরিন্দম বসু কটায় টিফিন করে সেটা দেখবে, সেটা হচ্ছে দুপুর 2টোয়। আর কি কি খায়? চা আর হচ্ছে অ্যারারুট বিস্কিট। এই যে এখানে আছে, বলে দিচ্ছি। চা আর অ্যারারুট বিস্কুট খায়। এই যে, আমি ফুটপাতের দোকানে দাঁড়িয়ে থিন অ্যারারুট আর ভাঁড়ের চা খাচ্ছি, তখন কি আমাকে চিনবে ও? কত বছরের পুরনো যে গাড়িটা কেনার কথা ভাবছিল, স্কুটার, সেটা হলো 23-24। এই হলো মূল গল্পটা।
এই গল্পটা পড়বে, তারপরে আমি কোয়েশ্চেনটা দিচ্ছি, মানে এর পরের মাসে যে পরীক্ষাটা নেবো, এই মাসের পরের মাসে, সেটা হচ্ছে তোমার এই যতগুলো এখনো পর্যন্ত টেক্সট গুলোর উপরে নেব। টেক্সট আর সাহিত্যের ইতিহাস অনেকদিন নিয়ে নি, সেগুলো বলে দেবো। আগে গ্রামারটা দিয়ে নাও এই মাসে। এর লাইনগুলো আমি সবকটা দিয়ে দেবো, মানে এরকম ভাবে প্রশ্নগুলো দিয়ে দেবো। এটা যথেষ্ট বড় তো, আর একটু বোরিং লাগবে পড়তে, তাই জন্য যদি ওই জায়গাটা ওইভাবে পড়ে নাও তাহলে অতটা আর বিরক্ত লাগবে না। এটা তো আলো বাবু চলে এলো, আলো বাবু নয়, তার আগে হচ্ছে তোমাদের এই আছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, ওইটা আজকে পড়িয়ে দেবো। আয় আরো বেঁধে বেঁধে থাকি, ওটা আজকে পড়িয়ে দেবো। তারপর এই যে শঙ্খ ঘোষের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, উৎস হচ্ছে জলই পাষাণ হয়ে গেছে, সরি জলই পাষাণ হয়ে আছে, জলই পাষাণ হয়ে আছে। তোমাদের কিছুটা নোটস পাঠিয়েছি, একটু দেখে নেবে যে কোনগুলো। আমাকে দেখুনটা আছে, আমাকে দেখুন, আর বোধহয় আয় আরো বেঁধে বেঁধে থাকি এইটা আছে। জলই পাষাণ হয়ে আছে 2004। শঙ্খ ঘোষ যিনি সমালোচক, যিনি বুদ্ধিজীবী, যিনি প্রাবন্ধিক, তার পিতা মনীন্দ্র কুমার ঘোষ, এবং তারা মূলত পাবনার মানুষ, মানে যেটা এই মুহূর্তে বাংলাদেশ। পরবর্তীকালে তারা কলকাতায় চলে আসেন দেশ বিভাগ জনিত কারণে, এবং প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি পড়াশোনা করেন, এখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর এই ডিগ্রি লাভ করেন। বিশ্বভারতী যাদবপুর বিশ্ববিদ্যালয় সিটি কলেজে তিনি অধ্যাপনা করেছেন। এই কবিতাটার মূল উৎসটা হলো যে জলই পাষাণ হয়ে আছে, 2004 সালে লেখা, যেখানে 2004 সালের পূর্বে শঙ্খ ঘোষ যখন লিখছেন, তিনি যে সময়টা দেখেছিলেন অত্যন্ত একটা হতাশা গ্রস্ত একটা চারদিকে পরিবেশ, মানুষের জীবনে হতাশা, নিরাশা, দ্বন্দ্ব, লোভ, তার থেকে মৃত্যু, এই সমস্ত, যেখানে একদিকে ধস, একদিকে গিরিখাদ, যেখানে মাথার ওপর বোমারু বিমান, বোমারু বিমান মানে বিমান যেখানে যে বিমানে করে বোমা আর কি নিয়ে যাওয়া হয় বা তারা ক্যারি করতে পারে, কোনো পথ দেখা যাচ্ছে না, যেখানে শিশুদের সব দেহ, চতুর্দিকে শিশুদের মৃতদেহ, ইতিহাসে যেন একটা করাল গ্রাসে বিপর্যস্ত, ভিখারির মতো বেঁচে থাকা, আত্মবিশ্বাস নেই, আত্মমর্যাদা নেই, কিছুই নেই, প্রাণের অস্তিত্ব নেই, ঠিক আছে, এগুলো কিছুই নেই। তো এই আয় আরো বেঁচে বেঁচে থাকি, এই ধরনের একটা প্রেক্ষাপটে লেখা শঙ্খ ঘোষের একটা বিখ্যাত কবিতা। বলছে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, কোথায় কোনটা আছে সেটা দেখতে হবে, ডান পাশে কি আছে আর বাঁ পাশে কি আছে, এটা গুরুত্বপূর্ণ। ডান পাশে কি আছে, বাঁ পাশে কি আছে, ঠিক আছে। এই কাব্যগ্রন্থের কবিতাটা লেখা হয়েছিল 2001 থেকে 2003 সালের মধ্যে, কিন্তু কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2004। সময় সচেতন কবি, যেখানে তিনি প্রাকৃতিক সমাজ, মানে সেই সমকালীন সমাজের যে বিপর্যস্ত অবস্থা, যে দুর্বিষহ অবস্থা, যে বিপর্যস্ত সমাজ, যে মানে মানবিক যে তোমার কি বলে অবক্ষয়, সেই সময়টাকে তিনি নির্দেশ করেছেন এই দুটো লাইনের মধ্য দিয়ে, দুটো পংক্তির মধ্যে দিয়ে, যে আমার ডান পাশে ধস, বাঁয়ে হচ্ছে গিরিখান, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, ঠিক আছে, মাথায় বোমারু, পায়ে পায়ে, অর্থাৎ যেখানে বলা হচ্ছে মাথার উপর বোমারু বিমান আর পায়ে পায়ে হিমানির বাঁধ, এই হিমানি বাঁধের কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে হিমানির বাঁধের কথা, কেন বলা হচ্ছে, যে বিপর্যস্ত একটা সময়, যে
একটা অমানবিক আচরণ করছে সবাই। আর যেখানে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার দৃঢ়তার সঙ্গে যে মানুষ এগিয়ে যাবে, তার পথে যে অক্ষমতা রয়েছে, যে ব্যর্থতা রয়েছে, যে শক্তিহীনতা রয়েছে, সেটার কথা বলা হয়েছে। শঙ্খ ঘোষ সেটার কথাই বলেছে। আচ্ছা, এবার দেখো যে আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এই যে লাইনটা, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ সমাজ, পরিবেশ, আমাদের আশ্রয় ঘর, এটার কথা বলা হয়েছে। আর এই আশ্রয় তো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে কতগুলো মানুষের, তো একটা প্রত্যয় থাকে, ইচ্ছা থাকে, একটা চেতনা থাকে, একটা মানবিক মূল্যবোধ থাকে। সেই মূল্যবোধের যখন অভাব, সেই কবি তার কথাই বলেছেন। আসলে কবি দেখেছেন দেশভাগের যন্ত্রণা কি, তিনি তার ব্যক্তিগত জীবনে যখন এসেছেন, তো সেই যন্ত্রণাটাই তার মধ্যে, কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। ঠিক আছে, এখানে ঘর গেছে উড়ে মিন্স তার মানবিক মূল্যবোধ, মানুষের মধ্যে অবক্ষয় এসে গেছে, মূল্যবোধ মানুষ হারিয়ে ফেলেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, অর্থাৎ আমাদের শিশুদের মৃতদেহ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, বলছে তাই জন্য যে আমরাও কি তাহলে এই মুহূর্তে এভাবেই, একটা সময় আসবে যখন আমরাও শেষ হয়ে যাব। কবির যে বলছেন যে আগামী যে প্রজন্ম, যাদের হাত ধরে আগামী প্রজন্ম চলবে, তারা যে বেড়ে উঠবে, তারাও তাদের মৃতদেহ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তাদের জন্য, তারা যে বেঁচে থাকবে তার জন্য স্বাস্থ্যকর যে পরিবেশ দরকার, সেটা নেই এই মুহূর্তে। আমাদের পথ নেই, আর আয় আরো বেঁধে বেঁধে থাকি, তাই জন্য সকলে মিলে আমাদেরকে একসঙ্গে থাকতে হবে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ যার এগেনস্টে আমরা কিছুই বলতে পারি না, আমাদের কিছুই নেই, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, অর্থাৎ যে সভ্য, মানে দেশ শোষণ করছে, যার মধ্যে বর্বরতা, যে সভ্যতার মানে যে ভালো দিক, যে অন্যায় করে চলেছে ক্রমশ, আমাদের আগামী প্রজন্ম তারই শিকার হচ্ছে, তার অন্যায়ের শিকার হচ্ছে। ঠিক আছে, সেই মানবিক মূল্যবোধে কবি ভিখারি শব্দটাকে ব্যবহার করেছে, যে আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে বা হয়তো গেছে মরে, বলছে পৃথিবী হয় বেঁচে আছে, নইলে মরেই গেছে। আমাদের কথা কে বা জানি, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে মানে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে, দরজায় দরজায়। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, বলছে যতই মানুষের মধ্যে মূল্যবোধ চলে যাক, যতই একটা রাষ্ট্র তোমার কি বলে অত্যাচার করুক, যতই একটা রাষ্ট্র তোমার কি বলে শোষণ চালাক, লুণ্ঠন করুক, সম্ভ্রম মানে সম্মান নষ্ট করুক, যাই করুক না কেন, তবুও কিছু তো মানুষ রয়েছে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, তাও কজন মিলে আছি। তাই সেই কজনেই কবি বলছেন আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে। তাহলে যে কজন আছে, তো এখানে কতজন যারা আছে তাদেরকে কি বলা হচ্ছে না, কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা সত্যের পথে চলে, তারা এখনো পর্যন্ত আছে, সমস্ত সমাজে থাকে। ঠিক আছে, 95% মানুষ যদি খারাপও হয়, 5% মানুষ থাকে, সেই 5% মানুষের হাত ধরেই কিন্তু আবার নতুন ভাবে পৃথিবী বাঁচতে শেখায়,
নতুন আদর্শ, নতুন প্রেরণা যোগায়, তাদের হাত ধরে বিপ্লবের পরিবর্তনের ফলে আবার একটা নতুন সভ্যতা আমরা দেখতে পাই, আবার একটা নতুন তোমার কি বলে পৃথিবী আমরা দেখতে পাই। তাই জন্য বলছে আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাই জন্যই আমাদেরকে সকলকে কি করতে হবে, হাতে হাত রেখে থাকতে হবে। আমাদেরকে তোমার কি বলে এই এই ধরনের এক খারাপ মুহূর্তে, এরকম অন্ধকার সময়ে সকলে মিলে প্রতিরোধ করতে হবে, ঠিক আছে? তবেই আমরা সংঘবদ্ধভাবে এই প্রতিরোধকে আমরা তোমার কি বলে এই প্রতিরোধের বিরুদ্ধে আমরা যেতে পারবো এবং আমরা আলটিমেট আমাদের জয় আসবে, এটাই বলা হয়েছে। বোঝা গেল কবিতাটাতে? এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট এই কবিতায়। আমাদের ডান পাশে ধস, আমাদের বাম পাশে গিরিখাদ যেটা আছে, প্রত্যেকটা লাইন। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের পথ নেই কোনো, তারপর আমাদের ইতিহাস নেই, তারপরে হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকে, এইটা তো কতবার আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে, তোমাদের দিয়েছি। আমরা ভিখারি 12 মাস, কেন বলছে এই কথাটা? আমরা ভিখারি 12 মাস। তারপরে হচ্ছে তবু তো কজন আছে বাকি, মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনদের কথা বলা হচ্ছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মানে আমাদের আগামী প্রজন্ম যাদের হাত ধরে চলবে, নেক্সট প্রজন্ম আমরা এগিয়ে যেতে পারবো, সেই তাদেরই মৃতদেহ। অর্থাৎ এখানে মৃতদেহ বলতে তারা হচ্ছে চরম লাঞ্ছনার শিকার, সেই শিকারের কথা বলা হয়েছে। এই প্রত্যেকটা লাইন এই কবিতায় ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে আমাদের, তাহলে এই মুহূর্তে শাবলতলার মাঠ হয়ে গেছে, 3 পাহাড়ের কোলে পড়িয়ে দিয়েছি। আজকে জ্ঞানচক্ষু পড়লাম, বুধুয়ার পাখি অসুখী একজন আগের দিন পড়িয়েছি, আমাকে দেখুন পড়ালাম, আয় আরো বেঁধে বেঁধে থাকি বললাম, ঠিক আছে? তাহলে এর মধ্যে যে কটার নোট নেই সে কটার নোট আমি দিয়ে দেব, তার মধ্যে তোমাদের কিছু দেওয়া আছে, যেগুলো নেই দিয়ে দেব। আর বুধবার দিন, কাল নয়, বুধবার দিন আমি আবার পড়াবো, ওয়েডনেসডেতে। আর এর আলো বাবু থেকে শুরু করব, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, আমি এর মধ্যে শেষ করে দেবো তাড়াতাড়ি, এই 3-4 দিনে শেষ করব। আলো বাবু, পৃথিবী, বারুক রোজ, আফ্রিকা, লোকমাতা রানী রাসমণি, মারাত্মক বিশাল ইনফরমেটিভ, প্রচুর ইনফরমেশন আছে, ছোট ছোট প্রশ্ন হয়, প্রত্যেক লাইনে লাইনে প্রশ্ন, এইটা লাইনে লাইনে প্রশ্ন, সিরাজউদ্দৌলা লাইনে লাইনে প্রশ্ন, আবার কবিতার মধ্যে ওই অভিষেক আর সিন্ধু তীরে মারাত্মক এক এক করে। আর ভারতবাসীর আহার, সেটাও গুরুত্বপূর্ণ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রত্যেক লাইনে লাইনে প্রশ্ন। এক এক করে করো, তাড়াহুড়োর কিছু নেই, ধরে ধরেই করো। যেগুলো দিইনি, যেগুলো দিয়েছি সেগুলো পড়ে ফেলো, যেগুলো দিইনি দিয়ে দেবো। ওয়েডনেসডে বুধবার দিন তাহলে 8টা থেকে পড়াবো, ঠিক আছে? কেউ কিছু বলবে? আচ্ছা, একবার নোটটা দেখে নাও তাহলে, নোটটাই দেখে নি। নোটটাই দেখো, এই যে আমাকে দেখুন থেকে শুরু হয়েছে, কোনটা কি উৎস এইভাবে করে দেওয়া হয়েছে, এটা আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখানে না 2004 লিখে রাখো। এর কবিতাগুলো 2001 থেকে 2003 এই খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে, ঠিক আছে? এই যে আমাদের শব্দটি 10 বার ব্যবহার হয়েছে, পথ শব্দটি 2 বার ব্যবহার হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। কবিতাতে কটা লাইন আছে, এই যে ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, এগুলো মাথার উপর বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, ভীষণ ছোট ছোট প্রশ্ন আসে এটা থেকে। বিষয়বস্তুটা দিয়েছি, যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবে, এমসিকিউ দিয়েছি, করো। উত্তরগুলো দেওয়া আছে, আলো বাবুটাও দেওয়া আছে, আলো বাবুটা নেক্সট দিন পড়ো।
আলো বাবুটাও সহজই আছে, খুব একটা কঠিন কিছু নয় আলো বাবুটা। আলো বাবুর মূল ঘটনা হচ্ছে যে আলো বাবুর জীবন কাহিনী এই গল্পটা, ঠিক আছে। তার জীবন দর্শন, তার গায়ের রং কালো, মুখটা বেগুন পোড়ার মতো, এইগুলো মানে তার জীবন। তিনি একদিন এক চিকিৎসক গল্পকথকের কাছে সাহায্য প্রার্থী হয়ে এলেন, যে ভাবলেন বোধহয় কিছু টাকা পয়সা চাইবে এরকম। কিন্তু আলো বাবু একটা পাখির ছানার চিকিৎসা করাতে এসেছিলেন সেই ডাক্তারটির কাছে, ঠিক আছে। তিনি টিংচার আয়োডিন লাগিয়ে দিলেন, টিংচার। হ্যাঁ, এরপর আলো বাবুর সঙ্গে একটা আলাপ পরিচয় জানতে পারলেন যে তিনি অবিনাশ বাবুর অতিথি হয়ে এখানে বাস করছেন। দিন কয়েক পরে আলো বাবুকে চিকিৎসক দেখলেন অবিনাশ বাবুর বাড়ির কুকুরের পরিচর্যায়। এই অবস্থায় ডাক্তারবাবু তো সেই মানুষটার প্রতি ভাবলেন যে হসপিটালের আউটডোরে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন তাকে। কিন্তু একটা রোগীকে কার্বলিক অ্যাসিড লাগানোর ব্যাপারে তার চাকরি চলে যায়, কার্বলিক অ্যাসিড লাগিয়ে দিয়েছিল ভুলবশত, ঠিক আছে। মানে বুঝতে পারছো তো, কার্বলিক অ্যাসিড খুব মারাত্মক, সাপ তাড়ায় কার্বলিক অ্যাসিড। শেষ পর্যন্ত আলো বাবুর আশ্রয় হলো লেখকের বাড়ি। তার সাধের ঘড়িটি ছাড়া কিছুই কাছে রাখতে পারেননি তিনি, শেষ পর্যন্ত ঘড়িটাও তার কাছ থেকে চুরি হয়ে যায়। লেখক দেখেছিলেন লাল রঙের শালুর পুটলির মধ্যে রাখা ঘড়িটিকে, কিন্তু শেষ পর্যন্ত ঘড়িটা চুরি হবার পরে আলোবাবুকে গান গাইতে শুনলেন লেখক। লেখকের বক্তব্য জানা গেল আলোবাবুর বর্তমান ঠিকানা হচ্ছে পাগলাগারদে, মানে পাগল হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি সমাজের সঙ্গে সে খাপ খাওয়াতে পারেনি বলেই তার এই ধরনের সমস্যা। এই বিষয়টা এই কারণেই এসছে, লেখাটা দেখো কার, বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের লেখা। আর বনফুল তার জীবনে পড়িয়েছি যখন তোমাদেরকে বলেছি যে বনফুল হচ্ছে, যেহেতু তিনি একজন ডাক্তার ছিলেন, তার জীবনে তিনি যা কিছু উপন্যাস লিখেছেন বেশিরভাগটা তার, এবং ছোট গল্প, যেখানে ডাক্তার চরিত্রটা ভীষণভাবে প্রাধান্য পেয়েছে, ডাক্তার চরিত্রটা যেখানে ভীষণভাবে প্রাধান্য পেয়েছে। এটাই ডিটেলসে পড়াবো, সেদিনকে বলে দেবো আলো বাবু। এই, ঠিক আছে, এই অবধি থাকলো। চলো ওয়েডনেসডে ক্লাস হবে। আর কিছু বলার আছে কারো?